আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহফুজ রহমান। আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বিচারপতির বেঞ্চ এই রায় দেবেন। মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারেক রহমানের আইনজীবী। আর লুৎফুজ্জামান বাবরের আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে হওয়া তদন্ত মামলাকে ভিন্ন খাতে নিয়ে গেছে। চলতি বছর ১২ই জানুয়ারি এই মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিক পক্ষের বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ পরিবহনের পরিচালক সহ অন্তত ১৫ জন আহত হন। কর্তৃপক্ষ জানায়, কাউন্টারের সামনে ২ ব্যক্তি সিগারেট খাচ্ছিলেন। এ সময় কর্মচারীরা সরে যাওয়ার অনুরোধ করলে ক্ষেপে যায় তারা। কিছুক্ষণ পর ৫০ থেকে ৬০ জনের একটি দল এসে এলোপাতাড়ি কাউন্টার ভাঙচুর ও কয়েকজনকে কুপিয়ে জখম করে। এই ঘটনার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করছে সোহাগ পরিবহন কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। ডাকসু নির্বাচনের আর বাকি মাত্র ৫ দিন। শেষ মুহূর্তে এসে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এর আগে বুধবার উদ্বেগ আর উৎকণ্ঠা কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই দিন নির্বাচনকে কেন্দ্র করে এক ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনাটি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আলী হুসেনকে ৬ মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ফলে সব ধোঁয়াশা আর নানা নাটকীয়তা কাটিয়ে ৯ সেপ্টেম্বরে হচ্ছে কাঙ্ক্ষিত ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনে আজ থেকে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। বিকেল ৫টা পর্যন্ত কোষাধ্যক্ষের কার্যালয়ে ডোপ টেস্টের ফলাফল সহ মনোনয়নপত্র দাখিল করা যাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ১,২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯,০০০। এদিকে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রচারণা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ভোটাররা বলছেন, শিক্ষার্থী বান্ধব এবং চলমান সমস্যা সমাধানে যাদের যোগ্য মনে করবেন তাদেরকে নির্বাচিত করবেন তারা। ডাকসু নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৯ প্রার্থী। এমন প্রার্থীকে নির্বাচিত করতে চাই যে প্রার্থী আমাদের সকলের চাওয়া পাওয়া সুন্দরভাবে শুনবে। তার এই ধরনের ক্যাটাগরি থাকতে হবে যে সে আমাদের জন্য কাজ করবে বা ছাত্রদের জন্য কাজ করবে, সবসময় আওয়াজ তুলবে, তার স্টুডেন্টদের সাথে কানেক্ট হইতে পারে, এমন টাইপের পার্সনকে আমরা চাই। যে প্রতিশ্রুতিগুলো আমরা সবার কাছ থেকে পাচ্ছি সবগুলো আসলে ক্যাম্পাসের ভালোর জন্য। ভোটার প্রসেসটা যেন সহজ করে দেওয়া হয়, যেন শিক্ষার্থীরা ভোট দিতে আসতে পারে। আমরা বিভিন্ন নতুনত্ব বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। দর্শক, প্রচারণার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। কেমন চলছে প্রচারণা? প্রার্থীরা কেমন সাড়া পাচ্ছে এবং কি বলছেন শিক্ষার্থীরা? বিস্তারিত জানাবেন। মারফি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মুরাদ চত্বর, সেই মুরাদ চত্বরে আমি দাঁড়িয়ে রয়েছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনী প্রচারণা চলছে, সেই প্রচারণা এখন তুঙ্গে। আগামী ১১ই সেপ্টেম্বর নির্বাচনকে সামনে রেখে কিন্তু ১৭৯ জন প্রার্থী কিন্তু তারা দিন রাত পরিশ্রম করে চলেছেন। তারা ভোটারের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। নানা প্রতিশ্রুতিতে তারা কিন্তু ভোটারদের দ্বার প্রান্তে পৌঁছতে শুরু করেছেন। তারা ভোট চাচ্ছেন। ভোটাররা আমাদেরকে যেমনটা বলেছেন, তারা
শিক্ষার্থী বান্ধব যে নেতৃত্ব তারা বেছে নেওয়ার কথা বলেছেন এবং তাদের যে হলগুলোতে নানা সমস্যা রয়েছে এবং ট্রান্সপোর্ট কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো নিয়ে যারা কাজ করবে এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু এই মুহূর্তে উৎসবের আমেজ বিরাজ করছে, যেটা নির্বাচনী উৎসব বলতে বোঝায় সেটাই কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নির্বাচনকে নিশ্চিত নিরাপত্তা করার জন্য তারা বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তারা যৌথ বাহিনীকে আমন্ত্রণ জানিয়েছেন নির্বাচনকালীন সময়ে বিশ্ববিদ্যালয় এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকার জন্য। এছাড়া শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে কিন্তু একটি ভ্রাতৃত্বের বন্ধন আমরা দেখেছি, তারা মিলেমিশে তারা কিন্তু এই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে আগামী 11 সেপ্টেম্বর যে অনুষ্ঠিত নির্বাচন সেটি অবাধ নিরপেক্ষ হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ মারফি। ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় জনভোগান্তির আরেক নাম জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায় রাস্তাঘাট, খানাখন্দে ভরা পথে যানবাহন চলাচলেও বাড়ছে দুর্ঘটনা। জলাবদ্ধতায় অতিষ্ঠ বাসিন্দাদের অভিযোগ, পূর্বের জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার পায়নি তারা। তবে এমন ভয়াবহ চিত্র সম্পর্কে জানেন না খোদ উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। জলাবদ্ধতা নিয়ে আলওয়ান খানের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় ও শেষ পর্ব। রাজধানীর উত্তরখানের আইনুসবাগ কলেজ রোড এলাকা। জনবহুল এলাকার এই রাস্তাটি গত 2 যুগ ধরে এভাবেই অবহেলায় পড়ে আছে, নেই স্বাভাবিক চলাচলের অবস্থা। কোথাও হাঁটু পানি, তার উপরে ময়লার স্তূপে জন্মাচ্ছে ছোট ছোট ঘাস, যেন বিলের কোনো দৃশ্য। এই অঞ্চলের বাসিন্দাদের জন্য রাস্তাটি এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখান দিয়ে কোনো মানুষ হাঁটার মতো পরিবেশ নাই, রিক্সা চলে না, গাড়ি ঘোড়া চলে না। এখানে খুব সবসময় পানি আসে, এই পানিগুলো আমাদের বাড়ির ভিতরেও ঢুকে যায়। মানুষ হাঁটতে পারে না, রাস্তা গাড়িগুলি উল্টে যায়, রিক্সা উল্টে যায়। এলাকাবাসীর অভিযোগ, পূর্বের জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পায়নি। একটা ডেলিভারি রোগী নেওয়ার সময় রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে গেছে। আমাদের রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ, এতই নাজুক। জলাবদ্ধতার কারণে মা বোনেরা চলাফেরা করতে পারতেছে না। কষ্টই হয়, মানে 1200-1300 1500 বেঁচে ঢাকা শহর দোকান ভাড়া দেওয়া। 90 সালের নির্বাচনে, 91 নির্বাচনে, এরপর এবং 2001 সালে এই এলাকার যতটুকু উন্নয়ন হয়েছে, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য এরপর প্রায় 16-17টি বছর এই এলাকায় কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই। উত্তরের অবস্থা যদি দেখেন এবং আমাদের অবস্থা যদি দেখেন, মনে হবে আমরা আফ্রিকার কোনো জঙ্গলে বসবাস করি আর ওনারা আমেরিকা, আপনার কানাডার এই ধরনের কোনো শহরে বসবাস করে। রাস্তার এমন ভয়াবহ চিত্র সম্পর্কে জানেন না উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু করবে বলে জানান ডিএনসিসির এ কর্মকর্তা। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আমরা আগে আমাদের 5টা জোন ছিল, 5টা জোনের মধ্যে 3600 ওয়ার্ড, পরে আমাদের আরও 18টা ওয়ার্ড যুক্ত হয়েছে, কিন্তু হয়তো এই রাস্তাটা হয়তো তখন নেওয়া হয় নাই। আমাদের এই স্বল্প বাজেটের মধ্যে আমরা যে রাস্তাটুকু সবচেয়ে বেশি খারাপ এবং লোকজন চলাচল বেশি করে বা সেই প্রায়োরিটাইজ করে আমরা স্কিম হাতে নেই। তিনি আরও বলেন, অঞ্চলটি অপরিকল্পিতভাবে গড়ে ওঠার কারণে বর্জ্য ব্যবস্থার সঠিক প্রয়োগ নেই, ফলে বর্জ্য রক্ষণাবেক্ষণেও বেগ পোহাতে হচ্ছে তাদের। ফরম্যাটেড এলাকা না আসলে এগুলো, ওখানে রাস্তা করতে গিয়েও আমাদেরকে অনেক সময় বিভিন্ন বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। জনসাধারণ রাস্তা চায়, কিন্তু অনেকে ছোট রাস্তা ছাড়তে চায় না। সংস্কারের অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছে এই অঞ্চলের হাজার হাজার মানুষ। দায়িত্বশীলদের দ্রুত পদক্ষেপই পারে ভোগান্তি থেকে তাদের মুক্তি দিতে। আলওয়ান খান, RTV, ঢাকা। 2 বছরও শেষ হয়নি চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের কাজ। 1 বছর মেয়াদী কাজের সময় গড়িয়েছে 2 বছরে। দ্বিতীয় মেয়াদে আরও 13 কোটি টাকা ব্যয় বাড়িয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন না মেলায় আটকে আছে কাজ। এদিকে রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় মানুষের দুর্ভোগ বেড়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান।
রেলগেটে যানজট কমাতে চুয়াডাঙ্গা সদরের রেলবাজার এলাকায় 2023 সালের আগস্টে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স। প্রায় 749 মিটার দৈর্ঘ্যের এই ওভারপাসে নির্মাণ ব্যয় ধরা হয় 71 কোটি টাকা। 2024 সালের আগস্টে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা ত্রুটি ও সীমাবদ্ধতায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় আরও 1 বছর। দ্বিতীয় মেয়াদে নকশার ত্রুটি, ভূমি অধিগ্রহণ, রেল, বিদ্যুৎ ও পৌরসভার খরচ বাবদ আরও 13 কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন না মেলায় বন্ধ হয়ে পড়ে আছে নির্মাণ কাজ। 3 বছর হয়ে গেল, ফ্লাইওভার কোনো উন্নয়ন তো দূরের কথা, কষ্ট শেষ নাই। কত মানুষের সমস্যা এই রাস্তায়, এটা সরকার দেখছে না কেন, কি কারণে? রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। জায়গায় জায়গায় পুকুর হয়ে গেছে, খাদ হয়ে গেছে, আমরা চলতে পারি না। নিয়মিত আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, মানুষের চলাচল প্রচুর সমস্যা। সবকিছু মিলিয়ে যদি একটু স্বাভাবিক তাড়াতাড়ি যদি কাজটা হয় তাহলে আমাদের সবার জন্যই মঙ্গল। নতুন প্রস্তাবনা অনুমোদন পেলে দ্রুতই কাজ শেষ হয়ে যাবে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ল্যান্ড অ্যাকুইজিশনের টাকা, বিদ্যুতের টাকা, রেলওয়ের টাকা অলরেডি কিছু টাকা বাড়ার ফলে এটা রিভাইজের জন্য মন্ত্রণালয়ে আছে। তো মন্ত্রণালয় থেকে এটা পাস হলে যথাশীঘ্রই কাজটা দ্রুত শেষ করে ফেলা হবে। দ্রুত রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV। সরকার আসে সরকার যায়, কিন্তু 50 বছরেও একটি ব্রিজ হয়নি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দেউলিঘাট এলাকায়। নিজেদের অর্থে কাঠ দিয়ে ব্রিজ তৈরি করলেও সমাধান হয়নি সমস্যার। ঝুঁকি নিয়ে চলাচল করছে 9টি গ্রামের লক্ষাধিক মানুষ। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ছবির মতো সুন্দর এই জায়গাটা দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের দেউলিঘাট। বর্ষা এলেই যেখানে চলাচল করতে হয় জীবন বাঁচি রেখে, কারণ সিমেন্টের খুঁটির ওপর বাঁশ কাঠের এই সুন্দর সাঁকোটি পুরোই ভাঙাচোরা। খায়রুল, ঋষিঘাট, চাঁদপাড়া, ভর্নাপাড়া, সাতপাড়া, মগলেশপুর, নলডাঙ্গা, গিরাবাড়ি, আঙ্গারিপাড়া সহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ চলাচল করে এ পথ দিয়ে। নৌকা কিংবা ভাঙা বাঁশ কাঠের সাঁকোই যাদের একমাত্র ভরসা, যা হয়ে উঠছে মৃত্যুফাত। তবুও 50 বছরে নির্মাণ হয়নি গুরুত্বপূর্ণ সংযোগপথ ব্রিজ। বাস এটা ওটা কাঠ দিয়ে আমরা নিজেই এটা আমরা করছি। বন্যা এগুলো ডুবে যায়, হয়তো দেখা যাচ্ছে কেউ নৌকাতে পড়ে গেল। 5-6টা গ্রামের লোক আসিতেই করে এই পাকে। সরকার তো সারে কি দেখে 20 রোড পর্যন্ত ডবল করতেছে, কিন্তু এই ব্রিজের তো কোনো খবর নেই না। খুব কষ্ট হয় আমাদের পার হতে, নৌকা ভাড়া করে করে আমরা পার হই। বন্যা আসে তখন ব্রিজের উপর পানি ওঠে, আমাদের স্কুল মিস হয়, বাচ্চাদের ধরেই তো নিয়ে যায়, তারপর বাচ্চারা তো ভয় করে। বর্ষা মৌসুমে কৃষিপণ্য আনা নেওয়ায় অতিক্রম করতে হয় অতিরিক্ত 5 কিলোমিটার রাস্তা। এতে অপচয় হয় সময় ও অর্থের, আশঙ্কা বেড়ে যায় দুর্ঘটনার। আমাদের মজিবর চেয়ারম্যান ছিল, উনি 1 লাখ টাকা দিল, দেওয়ার পর সবাই মিলে ফিরে গেলাম এমপির কাছে। 1 লাখ টাকা তো কাজ শেষ হলো না, এমপি আবার 1 লাখ টাকা দিল। কতবার ওয়াদা করলে শেষ পর্যন্ত তো সব হারে গেল। ছোটবেলায় পড়ছি যে হোয়াংহ নদী চীনের দুঃখ, আমরা ঠিক সেই পর্যায়ের লোক, আমাদের কেউ মূল্যায়ন করে না। তবে নতুন করে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান উপজেলা চেয়ারম্যান। জরিপের জন্য অলরেডি আমরা একটা প্রস্তাবনা পাঠিয়েছি। তো এখন যে জরিপটা হবে এটা একটা শেষ জরিপ, এর আলোকেই আগামী দিনে এই ব্রিজটি আমরা বাস্তব রূপ দিতে পারবো বলে আমি আশা করছি। এদিকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে উদ্যোগ নেওয়ার চেষ্টার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্কুলের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে, এতে আমরা অনেকে শঙ্কার মধ্যে আছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব ব্রিজ নির্মাণ করবে। লক্ষাধিক মানুষের দুর্ভোগ মাথায় রেখে কাজ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার দেউলিঘাটবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV। দেশের 7 অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
গাজীপুরের কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধ শতাধিক দোকানপাট পুড়ে গেছে। জেলার চান্দনা চৌরাস্তা এলাকায় ভোর 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, চান্দনা শাপলা মেনশনের পেছনে কাঁচা বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনায় ব্যাপক লোকসান হয়েছে বলছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। লালমনিরহাট সদর হাসপাতালে ডাক্তারের পরিবর্তে চিকিৎসা দিচ্ছেন 4র্থ শ্রেণীর কর্মচারীরা। এতে ব্যাহত হচ্ছে সেবা। কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ অসহায় রোগীরা। এই বিষয়টি জানা নেই, তবে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল তত্ত্বাবধায়কের। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। ডাক্তার নিয়মিত বসেন না, তাই হাসপাতালের 206 নম্বর কক্ষে পুরুষ রোগীদের দেখেন নাজির হোসেন নামে 4র্থ শ্রেণীর একজন কর্মচারী। চিকিৎসক ছুটিতে থাকায় নারী রোগীদেরও দেখছেন কম্পাউন্ডার বুলবুল আহমেদ ও কর্মচারী সাইফুল ইসলাম। এমনকি তারা চিকিৎসকের সিলও ব্যবহার করছেন। আর শিশু রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন 2 জন বহিরাগত সহ এক কর্মকর্তা। এই চিত্র লালমনিরহাটের 250 শয্যার সদর হাসপাতালের। রোগীদের অভিযোগ, আউটডোরে অধিকাংশ চিকিৎসক কথা না শুনে 2 থেকে 3টি ঔষধ লিখে ছেড়ে দিচ্ছেন। আর প্যাথোলজিতে রিপোর্ট আনতে গেলে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। আসলাম তপন স্যারকে দেখানোর জন্য, শিশু বিশেষজ্ঞ, কিন্তু এসে দেখি ওখানে আরেক স্যার বসে আছে। ওই স্যারকে দেখাইলাম, কিন্তু আমি এখন শুনতেছি যে উনি শিশু বিশেষজ্ঞ না। অনেকক্ষণ ধরে লাইন থেকে এসে দেখি যে ডাক্তার নাই। কার্ডটা জমা নিছে, রিসিপ্টটা জমা নিয়ে আমাকে বলতেছে এখানে 30 টাকা দেন। তো আমি বলছি যে কিসের টাকা? কয় এটা দিতে হবে। এখানে এক্সরে করতে আসলাম, কয় 200 টাকা ছাড়া আলতা এক্সরে করবে না। কর্মচারীরা ব্যবস্থাপত্র দিচ্ছেন, বিষয়টি জানা নেই। তবে এই অনিয়মে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। যদি কেউ ওষুধ লিখে থাকে, প্রেসক্রিপশন করে থাকে, সেটা আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। ওখানে যদি কেউ অতিরিক্ত ফি নিয়ে থাকে, সেটা সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আপনারা তার মাধ্যমে জানান, আমরা অবশ্যই ব্যবস্থা নেব সেটা। প্রান্তিক মানুষের চিকিৎসায় হাসপাতালটির অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন হলেও সেবাবঞ্চিত অসহায় রোগীরা। 18 লাখ মানুষের একমাত্র ভরসাস্থল সদর হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। নাদিরা সুলতানা, RTV। পটুয়াখালীতে 100 কোটি টাকার 22টি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ ফেলে পালিয়েছেন পিরোজপুর 2 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল। অভিযোগ আছে, এলজিইডির সঙ্গে যোগসাজশে মহারাজ ও তার ভাই কাজ না করে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। মাঝপথে কাজ বন্ধ করায় চলাচলে অনুপযোগী সড়কগুলোতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গ্রামীণ সড়কের এমন বেহাল দশা পটুয়াখালীর বিভিন্ন এলাকায়। সড়কে ইটের খোয়া ফেলা হলেও করা হয়নি পিচ ঢালাই। কোথাও আবার ব্রিজ থাকলেও সম্পূর্ণ হয়নি সংযোগ সড়কের নির্মাণ কাজ। কাগজে কলমে 100 কোটি টাকার এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পিরোজপুরের আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজের ইফতি ইটিসিএল হলেও কাজ করত স্থানীয় ঠিকাদাররা। গত বছরের 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় জব্দ হয় তার ব্যাংক হিসাব। এতে কাজ বন্ধ করে দেয় স্থানীয় ঠিকাদাররা। এই যে খোয়া পায়ের ভিতরে ঢুকে রক্ত বাইরে, মাসে জোতা লাগে 3 জোড়া। লোকজনের কোন দুর্ঘটনার শেষ নেই। বর্ষাতে যাওয়াই যায়, মানুষজন যাইতে পারে না, এটা রুগী নিয়ে হাসপাতাল যাওয়া যায় না, কাদা পাড়াইয়া যাওয়া লাগে, কোনো মাল জিনিস আনার কোনো কায়দা নাই। ঠিকাদারের কোনো খবর নেই, 1 বছর ধরে কোনো কাছে কেউ আসে না। অভিযোগ রয়েছে, আওয়ামী শাসনামলে সিন্ডিকেট করে এলজিইডিতে একচেটিয়া রাজত্ব করেছে মহারাজের 6টি ঠিকাদারি প্রতিষ্ঠান। সঙ্গে ছিলেন তার ভাই মিরাজুল। প্রকল্পের টাকা ব্যয় হলেও কাজ সম্পূর্ণ না হয় বিপদে এলজিইডি। লোকাল যে প্রতিনিধিরা কাজ করতেছে তারা অনিশ্চয়তার মধ্যে আছে টাকা না পাওয়ার, এই কারণে কাজগুলো স্থবির হয়ে গেছে। এটার উপর থেকে যে নির্দেশ আসবে সেইভাবে আমরা কন্ট্রাক্টগুলো পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। 2021 থেকে 2024 সাল পর্যন্ত জেলার সদর উপজেলায় 12টি, গলাচিপা ও মির্জাগঞ্জে 3টি, কলাপাড়ায় 2টি আর দুমকি এবং রাঙাবালিতে 1টি করে প্রকল্পের কাজ শুরু হয়, যার বেশিরভাগই রয়েছে অসম্পূর্ণ। আব্দুল হামিদ, RTV।
এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। সুদানের দারফুরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসে ধ্বংস হয়ে গেছে একটি গ্রাম। উদ্ধারকর্মীরা কাদামাটির নিচ থেকে 100টি মরদেহ উদ্ধার করেছে। সুদান লিবারেশন মুভমেন্ট আর্মি SLM জানিয়েছে, অতি বর্ষণের কারণে জেবেল মাররা পাহাড়ি এলাকার তারাসিন গ্রামটি ভূমিধসে প্রায় ধ্বংস হয়ে গেছে। বিদ্রোহী গোষ্ঠীর প্রাথমিক হিসাব অনুযায়ী গ্রামের 1000-এর বেশি মানুষ মারা গেছেন। মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বলেছেন, ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনও পরিষ্কার নয়। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন বলেও জানান তিনি। পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্র এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার বা ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 15 জন, আহত হয়েছে আরও 18 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার স্থানীয় সময় বিকেলে একটি ফানিকুলার দ্রুত গতিতে নিচের দিকে নামার সময় পাশের বিল্ডিংয়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে। আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন, তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। ভয়াবহ এই দুর্ঘটনার পর 3 দিনে জাতীয় শোক ঘোষণা করেছে লিসবন প্রশাসন। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে হামাস। বুধবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 73 জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছে 43 জন। এই পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলি বাহিনী টার্গেট করে আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে থাকা পরিবারগুলোকে হত্যা করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে শেখ রাদওয়ান এলাকায় স্কুলে আশ্রয় নেওয়া মানুষের তাঁবুতে ছোড়া গ্রেনেড আগুন ধরে যায়। গাজার গণমাধ্যম দফতর বলছে, শুধু গাজা সিটিতে গেল 3 সপ্তাহে অন্তত 100 রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক ও মহল্লা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। 13 আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজা সিটিতেই প্রাণ হারিয়েছে প্রায় 1100 ফিলিস্তিনি। এদিকে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ও ফিলিস্তিন বন্দীদের বিনিময়ে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরপরই এই বিবৃতি এলো। খেলার খবর। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকায় ICC T20 ব্যাটারদের তালিকায় 8 ধাপ এগিয়েছেন তানজিদ হাসান তামিম। 562 রেটিং পয়েন্ট নিয়ে এখন 36 নম্বরে অবস্থান করছেন এই ওপেনার। এদিকে 1 ধাপ এগিয়ে লিটন দাসের জায়গা হয়েছে 47 নম্বরে। নেদারল্যান্ডসের বিপক্ষে T20 সিরিজের প্রথম 2 ম্যাচের পর এই সাপ্তাহিক তালিকা প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এই তালিকায় 829 রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ভারতের অভিষেক শর্মা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।